সবাইকে দেখে অত্যন্ত ভালো লাগছে এবং আপনারা হয়তো জানেন যে নাসির সাহেব উদ্যোক্তা হিসেবে ওনার বিশেষ কিছু গুণ এবং লক্ষণ রয়েছে যে কথাগুলো উনি বলেছেন, যে জন্যে আজকে এই অর্গানাইজেশন এত সফল এবং এত সাকসেসফুল। ওনাকে এবং প্রফেসর দিদার সাহেবকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। ইজ দ্যাট ফাইন? আপনাদের মধ্যে কতজন একটা কোম্পানির সিইও, মানে প্রফেশনাল সিইও, উদ্যোক্তা নয়? উদ্যোক্তার প্রশ্ন আমি দ্বিতীয় করব। প্রফেশনাল সিইও মানে আপনাকে কোম্পানির যারা মালিক, কোম্পানির মালিক পাবলিক হইতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানি, বা নাসির সাহেবের মতো উদ্যোক্তা হইতে পারে, সেটা হবে বোর্ড, তাদেরকে রিপোর্ট করতে হবে। ঠিক আছে? যদিও ওনারা সবাই ফার্স্ট ইয়ারে আছেন, তাই তো? ফার্স্ট ইয়ার আছে। আপনাদের মধ্যে কতজন কোম্পানির প্রফেশনাল সিইও হতে চান? সবাইকে সিইও হতে হয় তার কোনো মানে নেই। অনেকে বলতে পারেন আমি সার্জন হব, আমি পাইলট হব, বা আমি অন্য কিছু করব, বা আমি গভর্নমেন্টে যাব, আমি বিসিএস অফিসার হব, হতেই পারে। কতজন সিইও হতে চান? আপনারা হাত তোলেন। মেনি সিইওস। কতজন উদ্যোক্তা হতে চান? নিজে কোম্পানি তৈরি করবেন, সৃষ্টি করবেন? তো কিছু ক্ষেত্রে ডাবল হয়েছে, রাইট? যারা প্রফেশনাল সিইও হতে চান তাদের মধ্যে একজন বা দুইজন বলেন যে আপনারা বিশেষভাবে কি জানতে চান, যেটা এই মুহূর্তে এই ইন্টারাকশনের মধ্যে আপনারা জানতে চাচ্ছেন। যে কোনো একজন বলতে পারেন। হ্যাঁ, দেন আমরা আরেকজনকেও মাইকটা দিব। জি, আসসালামু আলাইকুম, আমি সাকিবুর রহমান কানন, 5th সেমিস্টার, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট। তো আমি আপনার ইন্ট্রোডাকশনের সময় জানলাম যে আপনি নেরোল্যাক পেইন্টসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আপনার আন্ডারে আই গেস অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করে। এখন একজন সিইওর আন্ডারেও অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে যারা তাকে রিপোর্ট। সো আপনি কান্ট্রি হেড হওয়ার থ্রুতে কিভাবে সেই ডিপার্টমেন্টগুলোকে একটা আরেকটার সাথে অ্যালাইন করেন, প্লাস আপনি হোল সিস্টেমটাকে ম্যানেজ করেন আপনার আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট আছে? শিওর, আমরা পরের প্রশ্নটাও শুনে নিই, তারপরে এই দুটো প্রশ্ন একেবারে বলবো। তাহলে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে 5th সেমিস্টারে আছি। তো আমার কোশ্চেনটাও আগের কোশ্চেনটার সাথে একটু রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা সিইও হিসেবে তো অন্য সব ডিপার্টমেন্টের যারা হেড থাকে তাদেরকে আমরা কানেক্ট করাই, প্লাস তাদেরকে অ্যালাইন করি। তো আসলে একটা তো টিম বলতে পারেন, এদের মাধ্যমে পুরো কোম্পানিটা কন্ট্রোল হবে। তা আমরা আসলে প্রপার টিমটা কীভাবে সিলেক্ট করবো? দেখা গেছে যে আমাদের আমরা এক্সপেকটেশন রাখি যে ও অনেক ভালো কন্টেন্ট বানায়, বাইরে থেকে মনে হইতেছে ওই রকম যে ভালো কন্টেন্ট বানায়, আমরা জানি। কিন্তু ওরে একটা দায়িত্ব দেওয়ার পরে আমি যতটুকু এক্সপেকটেশন রাখছিলাম সেটাও ডেলিভার করেন অ্যাকচুয়ালি। তো এই সব আঙ্গিকে ওই প্রপার টিমটা কীভাবে সিলেক্ট করবো, বিশেষ করে হেডদের অ্যালাইন করবো। তাছাড়া কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রফিটেবল না, আমি দিতে পারতেছি না, স্যালারি দিতে পারতেছি না কিছু। আমাদের ক্ষেত্রে এটা বেশি হয় যে আমরা কোনো একটা কোম্পানি বিল্ড করার ক্ষেত্রে প্রথমে তো স্যালারি অফার করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা স্টেক দিই বা একটা পজিশন দিই যে তুমি সিইও হবা অথবা সিএমও হবা আমার কোম্পানির, আমরা প্রফিটেবল হইলে তখন তুমি একটা অংশ পাবা আমার। তো ওই ক্ষেত্রে টিমটা কীভাবে সিলেক্ট করবো এবং যোগ্য লোককে কীভাবে প্রপোজাল দিব, এইটা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে যারা দুইজন অন্তত এখানে এসে প্রশ্ন করবেন এবং নাসির সাহেবের কাছ থেকে আপনারা অনেক জিনিস শুনবেন। আরেকজন প্রশ্ন করতে চাচ্ছেন, আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ইসলাম চৈতি, 3rd সেমিস্টার স্টুডেন্ট, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট। স্যারের কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমরা এখন যারা উদ্যোক্তা হচ্ছি বা আমরা যারা উদ্যোক্তা হয়েছি, যারা অলরেডি বড় বড় উদ্যোক্তা আছেন, তারা বলেন যে কোনো কিছু নিয়ে বিজনেস শুরু করতে হলে আগে একটা প্রবলেম আইডেন্টিফাই করা উচিত, তারপরে সেই প্রবলেমটা নিয়ে কাজ করা উচিত। স্যার যেহেতু এত বড় একটা ইন্ডাস্ট্রি করেছেন, স্যারের কাছে আমার প্রশ্ন যে এক্সক্লুসিভ ক্যান যখন আপনি প্রতিষ্ঠা করেন, আপনি আসলে কোন প্রবলেমটা নিয়ে ভেবেছিলেন যে কোন প্রবলেমটার আপনি সলিউশন করবেন? আর আমরা যারা নতুন এন্টারপ্রেনার হতে চাই তারা আসলে কোন দিকগুলোকে ফোকাস করব? আমি যেমন আমার বাড়ি রংপুরে, আমার 2021 সাল থেকে একটা ছোট বিজনেস আছে। আমি অনলাইন বিজনেস করি শতরঞ্জি নিয়ে। এটা পুরোটাই হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট আর কি হোম ডেকোর আইটেম। তো আসলে
শতরঞ্জি নিয়ে আমি অনলাইনে বিজনেসটা করছি, আমি কিভাবে এটা এক্সপ্যান্ড করতে পারবো, এবং যদি শতরঞ্জি ছেড়ে আমি অন্য কিছুতে সুইচ করতে চাই তাহলে আসলে আমার কোন কোন সেক্টরগুলোতে আসলে ফোকাস করা উচিত? সুন্দর কোশ্চেন, হাততালি একটা। আসসালামু আলাইকুম, আমি নোমান বিন আসগর, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের 3rd সেমিস্টার স্টুডেন্ট। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা জবের কারণে, মানে যেখানে আমি দেখেছিলাম যে কোম্পানির যে সিইও, তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল, তখন আমি দেখেছি যে তার পার্সোনাল লাইফ ব্যালেন্স আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অনেক টাফ হয়ে যেত, বা তাকে কোনো কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হতো। তার হেলথটা কম্প্রোমাইজ হতো, না হলে সে কাজে ফোকাস দিত। আমি নিজে যেহেতু তার সাথে পার্সোনালি কাজ করেছি, দেখতাম যে সে অনেক বেশি, তার ফ্যামিলিতে প্রবলেম ছিল, বাট তার বিজনেস ভালো চলতেছিল। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমরা কীভাবে এনশিওর করতে পারি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আমি যতজনকে আমি জিজ্ঞেস করলাম যে কেন তুমি বিজনেস করছো না, বা কেন তোমার বিজনেস হচ্ছে না, সে বলে যে ফান্ডিংয়ের প্রবলেম। আমি বললাম যে তোমাকে যদি ফান্ডিং দেওয়া হয় তুমি করতে পারবা, সে তখন কিছু বলতে পারে না। সো আমি জানতে চাচ্ছি এটাই, যে ফান্ডিংয়ের কারণে বিজনেস করতে পারছে না, নাকি ফান্ডিং পেলেও মানে আমাদের কী প্রয়োজন যার কারণে আমাদের বিজনেসটা হচ্ছে না। সবার যে একটা মিসকনসেপশন আছে ফান্ডিং হলেই আমি বিজনেস করতে পারি, এটা কি সত্য কিনা যদি একটু বলতেন। ধন্যবাদ। গুড কোশ্চেন। আমরা কিছু জবাব দিব, তারপরে আমরা বলেন স্যার। আমি একটা বইয়ের কথা আপনাদের বলবো, যেটা হতে পারে যে মাননীয় ফ্যাকাল্টি আপনাদের অলরেডি জানিয়েছে। এই বইয়ের নাম হচ্ছে লিডারশিপ অন দ্য লাইন। আমি প্রথমে যিনি লাস্ট প্রশ্নটা করলেন উনি কোথায় বসেছেন? লাস্ট প্রশ্নটা যিনি করলেন, আচ্ছা উনি ওইখানে যাচ্ছেন। আপনাদের মধ্যে কতজন, না ঠিক আছে আপনি বসেন জাস্ট লিডারশিপ অন দ্য লাইন, এইটা একটা জরুরি জিনিস। আপনাদের মধ্যে কতজন একা থাকতে পছন্দ করেন? ইউ উইল বি অ্যালোন, সমস্ত সিদ্ধান্ত আপনার, কনসিকুয়েন্সও আপনার, পরিবারের সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টি হবে এবং কাছের মানুষকে আপনাকে কিছুটা দূরে রাখতে হবে। এটা কতজন পছন্দ করেন? এবং ঘুমাতে একটু সমস্যা হবে। সো ঘুমাতে একটু সমস্যা হবে, একা থাকতে হবে, অনেক সিদ্ধান্ত আপনি যখন নেবেন ইউ উইল বি অ্যালোন, কনসিকুয়েন্স ইজ অলসো ইয়োর। হয়তো কিছু পরিচিত ব্যক্তির সঙ্গে আপনি কিছু জিনিস শেয়ার করতে পারবেন, অনেক জিনিসে আপনি শেয়ার করতে পারবেন না, ইনক্লুডিং ইয়োর স্পাউস। কারণ হচ্ছে উনি একটা তীক্ষ্ণ প্রশ্ন করেছেন, জরুরি প্রশ্ন করেছেন। দ্যাট কোয়েশ্চেন ডিজার্ভস দ্য রাইট আনসার। আমরা যদি গ্ল্যামারাস জগৎ চাই, বাইরে চাকচিক্য চাই বা টাকা পয়সা চাই, টাকা পয়সা কে চায় না? টাকা পয়সা চান না? চায় না, অনেকেই চান, অনেকেই ব্যবসায় আসতে চান। ব্যবসার একটা প্রধান রিজন হলো, বিশেষ করে যিনি সিইও, হি ইজ ফান্ডামেন্টালি অর শি ইজ ফান্ডামেন্টালি অ্যালোন। কেন? অ্যান্ড দি এন্টারপ্রেনিয়ার অ্যাজ ওয়েল। And ultimately that person is accountable এবং responsible. এবং the decision will end at your desk, your table, your desk, your workstation, whatever you call it. অনেক সিইও আছেন যারা নিজেদের ক্যাবিনে বসেন না, ওপেন এরিয়াতে তারা বসেন, কিন্তু হি ইজ দি অর শি ইজ দি আলটিমেট ডিসিশন মেকার। আপনাদের মধ্যে কতজন ক্রনিক স্ট্রেস সহ্য করেছেন মাসের পর মাস, বছরের পর বছর? নিশ্চয়ই কারণ ছিল। তখন কি হয়? ক্ষুধা লাগে একটু বেশি, খিদে পায় না? স্মোক করতে হবে বা কিছু খাইতে হবে। সো লিডারশিপ অন দ্য লাইন যখন বইটা আপনারা পড়বেন, ওখানে একটা চ্যাপ্টার আছে, ইট ইজ কল্ড ম্যানেজ ইউর হাঙ্গার। ইউ আর উইথ দ্য জব অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি 24 ঘন্টা, ঘুমের সময় ছাড়া। গুড নিউজ ইজ আপনারা তো সবাই কেরিয়ার শুরু করেই ওইখানে যাবেন না। সো আপনাদের একটা প্রস্তুতি আছে। সো ইট ইজ অনেক দায়িত্ব এবং অনেক রেসপন্সিবিলিটি। তার মানে কি এটাই যে সবাই অসুস্থ হয়ে পড়েন বা সবাই, তা নয়।
এর মধ্যে অনেক জিনিস আছে এবং তার মধ্যে ফ্যামিলি রিলেশনশিপটা খুবই জরুরি জিনিস। অর ফ্রেন্ডস, যার সঙ্গে আপনি মনের কথা খুলে বলতে পারবেন। খুব কঠিন ব্যাপার, ব্যাংক আমাকে ধরেছে 3 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে এই ব্যাংকে এই সমস্যা হয়ে যেতে পারে, বা আমার এই ব্যক্তিগত সমস্যা হচ্ছে, বা এই ক্রিটিক্যাল পার্সনকে নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি। জব অফ দি কি এন্টারপ্রেনিয়র এবং সিইও হচ্ছে আপনি মন খুলে সবার সঙ্গে ওইভাবে আপনি কথা বলতে পারবেন না, যেটা পড়াশুনো করার সময় বা বন্ধুত্বের মধ্যে আপনি বলতে পারবেন। আপনারা এখানে সবাই আছেন, সবাই বন্ধু, তাদের মধ্যে যদি একটা অর্গানাইজেশন ফাউন্ডিং করেন, একজন সিইও হয়ে যান বা মেইন জিনিস হয়ে যান, বন্ধুদের মধ্যেও একটা ইস্যু সৃষ্টি হবে। সো ফার্স্ট জিনিসটা হচ্ছে এইটা আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে আরও অনেক পজিটিভ অ্যাসপেক্ট আছে, সেটার মধ্যে আমি আসছি। শুধু নেগেটিভ জিনিসই আছে তা না, অনেক জিনিস সৃষ্টি করার ব্যাপার আছে। যেমন যেটা উনি বলবেন, একজন অ্যাজ আ এন্টারপ্রেনিয়র হি হ্যাজ ক্রিয়েটেড দিস, সেইটা সৃষ্টি করার একটা অনেক জিনিস রয়েছে। সেকেন্ড জিনিস উনি বললেন যে টিমকে আপনি কিভাবে গঠন করবেন, এবং টিম যদি ঠিকমতো কাজ না করে তাহলে আপনি কি করবেন। আপনাদের মধ্যে কতজন কাউকে ফায়ার করেছে, চাকরিচ্যুত করেছে? হাত তোলেন। আমি তাকে চাকরিচ্যুত করেছি, বলেছেন আপনি চলে যান, আপনার এই জবে থাকার প্রয়োজন নাই। হাউ মেনি অফ ইউ আপনি করেছেন? অভিজ্ঞতাটা কি সুখকর ছিল না অন্যরকম ছিল? ঠিক আছে, বললেই হবে। So as a CEO, please বসেন। হ্যালো, মাঝে মাঝে আপনাকে হ্যাঁ অবশ্যই বলবেন, অনেক সময় আপনি না বলবেন, এবং কিছু সময় আপনাকে ব্যক্তিদের চাকরিচ্যুত করতে হবে, বিকজ ইট ইজ নট ওয়ার্কিং আউট ফর ইউর টিম। এইটার জন্য আপনাদের মনটাকে শক্ত করতে হবে। আপনাদের মধ্যে কতজন না বলতে পছন্দ করেন? নাম্বার অফ হ্যান্ডস ইজ আ বিট লেস। তো আমার মনে হচ্ছে আমরা শুরুতেই ওনাদেরকে ডু নট গেট ওয়ারিড, বাট দ্য ইনিশিয়াল জিনিসটা এইটা বলার জন্যে যে বি প্রিপেয়ার্ড মেন্টালি টু বি ডুইং সার্টেন টাফ থিংস। আরেকটা বইয়ের নাম বলি, দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস বাই আ জেন্টলম্যান কল অ্যান্ডি হরোউইটস। উনি A16Z যে স্টার্ট আপ এবং ইনকিউবেটর, তার প্রধান ব্যক্তি। দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস, সেখানে উনি ওনার জার্নিতে উনি অনেক ইম্পর্টেন্ট পজিশনে ছিলেন, এবং অ্যান্ড্রিসন হরোউইটস যে বিখ্যাত ইনকিউবেটর এবং ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, তার ফাউন্ডার, অ্যালং উইথ মার্ক অ্যান্ড্রিসন। সো দুইটা জিনিস, সেটা হলো রেসপন্সিবিলিটি, সিরিয়াস রেসপন্সিবিলিটি। দ্বিতীয়, না বলা অভ্যেস করা, করব না, দিব না, খরচা করতে পারবো না, এটা হবে না, হ্যাঁ বলার থেকে বেশি না বলতে হবে। তৃতীয় হলো ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ firing people if it doesn't work out for you. সবসময় সবকটা কথা এত কড়া এবং কটু হবে না। মাই অ্যাপোলজিজ, আই উইল হ্যান্ড ওভার টু হিম। এর মধ্যে অনেক জিনিস আছে, ইনোভেশন রয়েছে, ডিজাইন রয়েছে, সৃষ্টি রয়েছে, জব ক্রিয়েশন রয়েছে, মানুষকে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, অনেক কিছু আছে। কিন্তু এর মধ্যে বেশ কিছু কঠিন ডিফিকাল্ট বিষয়ও আছে। ইট কেম থ্রু দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেন যে হোয়াই ডিড হি হ্যাভ আ ডিফিকাল্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স, হোয়াই ডিড হি হ্যাভ পার্সোনাল ইস্যুস, বিকজ দ্য জব ইজ কোয়াইট হার্ড, ইটস ভেরি ভেরি হার্ড। অ্যান্ড ওই সময়ে আপনি মানসিকভাবে দুর্বল হবেন, ইউ উইল হ্যাভ হাঙ্গার্স, ইউ মাস্ট ম্যানেজ দোজ হাঙ্গার্স। ওকে, মোহাম্মদ আরাফাত আজম খান, ফার্স্ট সেমিস্টার এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট। জি, ফার্স্ট সেমিস্টার।
আমার হচ্ছে প্রথম প্রবলেম কি, আমার প্রবলেম হচ্ছে আমি মাইন্ড সেট করতে পারতেছি না। আমি আমার ফ্রেন্ড দেখলাম ফুড বিজনেস করতেছে, ওটা ইন্টারেস্ট হচ্ছি, কোনোটাতে যদি কখনো কাপড় বিজনেস করে ওটাতে ইন্টারেস্ট হচ্ছি, মানে যে যখন যেটা দেখতেছি সেটাতে ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু মাইন্ড সেট করতে পারতেছি না। শাবাশ, আমার এটা একটা অনেক বড় একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম, প্রবলেম ধরে ফেলতে পারছে। জি গ্রেট গ্রেট। জি, আরেকটা প্রবলেম হচ্ছে আমি কি বেশ কয়েকদিন ধরে একটা অবজার্ভ করলাম যে বাংলাদেশে, মানে আমি বেশ কয়েকটা আমার বড় ভাই, আমার অনেকজনের সাথে কথা বলছি যে আমি পড়াশোনা করতেছি এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট, আমাদের ক্লাস হচ্ছে 3 দিন, বাকি 4 দিন বন্ধ। আমাকে 4 দিনের জন্য কোনো একটা পার্ট টাইম জব বা কোনো একটা অপরচুনিটি দেওয়া যায় যেটাতে আমি আমার হাত খরচ চালাতে পারবো বা আমি আমার পড়াশোনা খরচ যা যা অ্যাফোর্ড করতে পারি। বাট সবাই, কালকেও একজনের সাথে কথা বলছি, ওরা সবাই পার্ট টাইম, কেউ দেয় না ফুল টাইম। এখন আপনারা মালিক হিসেবে কেন আপনারা আমাদেরকে এই অপরচুনিটিটা দেন না? এটা হচ্ছে আপনার কাছে আমার কোশ্চেন। মানে একজন মালিক হিসেবে আপনাকে আমি জিজ্ঞেস করবো, কেন আমাদেরকে বাংলাদেশি স্টুডেন্টদেরকে ফুল টাইম না দিয়ে আমরা 4 দিন কাজ করলাম, 3 দিন দিলাম না, কেন আমাদের এই অপরচুনিটিটা দেওয়া হয় না? এই ছেলেটা 1000 টাকা একবার কনফার্ম। চমৎকার দুইটা। এবং আমি তার সেকেন্ড কোশ্চেনটার উত্তর স্যারকে দিতে বলবো। বসে বলেন স্যার, যে কেন পার্ট টাইম, বিদেশে আসলে তো অনেক ছেলে পেয়ে পড়ালেখা করে পার্ট টাইম জব করে, তাই না? হোটেলে কাজ করে, মুখখানে কাজ করে। তো একটা প্রতিষ্ঠানের সিইও হিসেবে স্যারের মাইন্ডে কি আছে আমরা একটু শুনতে চাই। আমার মনে হয় ওনার উত্তরটা অবশ্যই ভিন্ন হবে। তবে একটা অর্গানাইজেশনে যখন আপনি কাজ করবেন, সেই অর্গানাইজেশনের একটা কাজের একটা ধারা আছে, ওয়ার্কফ্লো যেটা বলে, সেই ওয়ার্কফ্লোটা রয়েছে। সেই ওয়ার্কফ্লোটা একটা সাধারণত যেটা হয় অলমোস্ট আপনার 6 দিন, কখনো কখনো সেটা আরেকটু বেশি হয়ে যেতে পারে। কিছু কিছু পজিশন বা কিছু কিছু রোল অবশ্যই আছে যেটা সাময়িকভাবে কাজ করা যায়, কিন্তু সেগুলো একটু ভিন্ন ধরনের আর কি, এবং সেটা ইন্ডাস্ট্রির সঙ্গেও সেটা রিলেটেড হইতে পারে। কেননা আগের দিন যে কাজটা হয়েছে সেই কাজের সঙ্গে আবার পরের দিনের একটা সম্পৃক্ততা আছে, এবং এখানে সবার সঙ্গে কাজ করারও একটা বিষয় রয়েছে। এবং এক একটি অর্গানাইজেশন, যেমন ধরুন কোডিং, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস চলছে, আপনি 4 দিন কোডিং করলেন বা 3 দিন কোডিং করলেন, বাকি 3টে দিন আপনি অন্য ধরনের কিছু একটা কাজ করলেন। যেহেতু কাজটা বেশিরভাগ কাজই হচ্ছে কোলাবোরেটিভ এবং ইন্টারঅ্যাক্টিভ, আমার মনে হয় বহু জায়গাতেই এই ধরনের কাজ করাটা বেশ কঠিন, মানে বিশেষ করে আজকাল যেটা জগৎ, এবং যেখানে আপনার কমিউনিকেশনটাও সাংঘাতিক। যেমন এখানে যিনি বসে আছেন, উনি এই মুহূর্তে বা আস্তে আস্তে বা অন্য সময় 15 থেকে 20টা দেশের সঙ্গে ওনাকে, মানে কারণ আমাদের সোর্সিং তো সেই জাপান, কোরিয়া, ইউএস, মালয়েশিয়া, ভারত, চায়না কন্টিনিউয়াসলি আমাদের করতে হচ্ছে। তো বলা যেতে পারে উনি প্রায় 7 দিনই সেইভাবে কাজ করেন। তো অবভিয়াসলি উনি এক্সপিরিয়েন্সড একজন পারসন। বাট এক্সক্লুসিভ ক্যান শুরু করেছিল 1993-তে, তখন ওনার স্কিল মেবি হচ্ছে একটা সেক্টরেই ছিল, জাস্ট হচ্ছে স্টার্ট করাটা। অ্যান্ড যখন হচ্ছে কোম্পানিটা বিল্ড হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, আপনি আপনার স্কিলটা কীভাবে ডেভেলপ করছিলেন, অ্যান্ড এখন হচ্ছে আপনার অনেকগুলো সেক্টর আছে, এগুলো কিভাবে ম্যানেজ করেন স্যার, এটা যদি একটু বলেন। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমার হচ্ছে 3টা প্ল্যাটফর্ম আছে, লাইক আমি হচ্ছে কোডিং করি এসিসি লেভেল থেকে, আমার হচ্ছে প্রোগ্রামিং জানা আছে। সো একটা হচ্ছে আমার টিম আছে যেটাতে হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর ট্রাই করতেছি। আর আমার আরও 2টা সেক্টর আছে, যেটা হচ্ছে আপনার আমরা শুজ তৈরি করি, নিজেদের ম্যানুফ্যাকচার, এটা আমারই। আমি হচ্ছে আইডেন্টিফাই করে প্রবলেমটা সলভ করতে পারি, লাইক এখন মার্কেটে কোন প্রোডাক্টটা প্রয়োজন আমি এটা আইডেন্টিফাই করতে পারি। বাট এখানে আমার 3টা সেক্টরে চলে যেতে হচ্ছে, সো আমি এখন কোন সেক্টরে থাকবো এটা বুঝতেছি না। লাইক আমি এখন যেই জিনিসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আপনার ক্যালিগ্রাফি করা শাল। এটা আমি যখন শুরু করেছিলাম, লাইক হচ্ছে 4-5 দিন হবে, আমার এত বেশি রেসপন্স আসছে যে এটা মানে আমি একটা প্রবলেম সলভ করতে পারছি, এটা আমি বুঝতে পারছি। বাট এখানে ওই যেটা বিষয়টা হলো, আমি 3টা সেক্টরে ডিভাইডেড হয়ে গেছে, এখন সময়টা দিতে পারছি না। তো এখন কি একটা সেক্টরেই থাকা দরকার, নাকি হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে সব সেক্টরেই হচ্ছে জাস্ট হ্যান্ড টাচ রাখা দরকার? এটা স্যার 2টা কোশ্চেন। আপনাকে আরো একটু জানতে চাই যে শুজের ব্যবসাটা ফ্যাক্টরিটা কোথায় করছেন? স্যার এটা হচ্ছে পুরান ঢাকাতে। পুরান ঢাকাতে কতজন ওয়ার্কার আছে? ওখানে হচ্ছে আমরা আমাদের জাস্ট হচ্ছে ওনাদের ফ্যাক্টরি থেকে আমরা কাজ করিয়ে নিই। আচ্ছা, এটা টোল ম্যানুফ্যাকচারিং বলে, হ্যাঁ, সোর্সিং, ডিজাইনিংটা আমাদের এবং হচ্ছে সবকিছুই আমাদের, জাস্ট হচ্ছে ওনারা ম্যানুফ্যাকচার। আপনারা কি ম্যাটেরিয়ালও দিয়ে দিচ্ছেন? জি স্যার, অল। আচ্ছা,
ডিজাইন আপনারাই প্রোভাইড করতেছেন, sir, all right. ভেরি গুড। উনির জন্য একটা হাততালি। স্টুডেন্ট অবস্থার মধ্যে কিছু একটা করে ফেলতেছে। আমি গত অনুষ্ঠানটাতে রেফোডিলে গেলাম, যে ছেলেটা আমাদেরকে ঝুড়ি টুরি বানিয়ে দেখালো, এবং সে কত কোটি টাকার ব্যবসা করছিল, 1,20,00,000 এক বছরে ব্যবসা করছিল। ওইটা কোন সেমিস্টারের ছেলে ছিল আমি বলি? 7 সেমিস্টারের ছেলে। তো উনি ফার্স্ট সেমিস্টারও যে কাজটা শুরু করছে, আপনার কাছে এখন মনে হবে এটা খুব ছোট, কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার অভিজ্ঞতা থেকে দেখে আসছি, ইটস এ, মানে আমি কি বলবো, এর মধ্যেই আগামী দিনটা লুকায় আছে, এর চেয়ে বেশি কিছু উনির ভিতরেই। হ্যাঁ, এখন দরকারটা কি? শুধু লেগে থাকাটা দরকার। তা এই ছেলের জন্য, যে ছেলে পড়ালেখার পাশাপাশি একটা ভেঞ্চারে নেমে গেছে, তার জন্য আমার আর স্যারের মধ্যে ডিফারেন্ট কি? উনিও কিন্তু একটা কোম্পানি চালাচ্ছে, আমিও একটা কোম্পানি চালাচ্ছি। আর আমি যেটা হচ্ছে, আমি পড়ালেখায় দুর্বল, আমাদের সব এন্টারপ্রেনাররা কিন্তু পড়ালেখায় দুর্বল, আর স্যাররা কিন্তু পড়ালেখায় অনেক বেশি শক্ত। উনিরা জানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমরা জানি বিজনেস ইনিশিয়েটিভ। আমি কি বুঝাইতে পারছি? তো এই বাচ্চাটার জন্য স্যারের পরামর্শ কি আমি একটু শুনতে চাই। স্যার 1 মিনিট স্যার, আমি জাস্ট হচ্ছে স্যার আপনার ওই কোশ্চেনেই থাকছি, যে হচ্ছে আমার আরেকটা কোশ্চেন যে ছিল, আপনি হচ্ছে কিভাবে লার্ন করছিলেন, লাইক আপনি হচ্ছে একজন ওনার, স্যার হচ্ছে একজন সিইও, সো স্যারের যে কোম্পানিতে উনি আছে ওটার ওনার হচ্ছে আরো একজন, অন্য আরেকজন কেউ, আপনি কিন্তু হচ্ছে এই কোম্পানিটার ওনার। কিভাবে লার্ন করছিলেন 1993 থেকে এখন যে স্টেজে আসছেন? এটা আমার কোশ্চেন ছিল, ফার্স্ট কোশ্চেন স্যার। ইন্টারেস্টিং আপনার, মানে সলিউশনটাও ইন্টারেস্টিং, যেটাকে ধরেন P2P বা এই ধরনের ভাবে আপনারা যেভাবে টোল করছেন, যেখানে আপনার মেটেরিয়াল দিয়ে দিচ্ছেন, সব কিছু দিয়ে দিচ্ছেন। জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে দের ইজ নো রাইট আনসার। কিছু সময় এই জন্যে ভাগ্যের কথাটাও বলে। যেমন আপনি এটাকে যদি ম্যাপিং করেন, 3টে সেক্টর আপনি বললেন, একটা শুজ ছিল আর বাকি 2টা, আর একটা হচ্ছে আমার ক্যালিগ্রাফি করা শাল, এটা জাস্ট হচ্ছে আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম লাস্ট উইকে। ওটা যে রেসপন্সিবিলিটি, আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, আমার একটা পোস্টে হচ্ছে 400-500 রিয়েক্টই পড়ে, কমেন্ট পড়ে, জাস্ট হচ্ছে এটা নো আপনার মেটা সাপোর্ট কিংবা হচ্ছে অ্যাড রান করা ছাড়া এটা হচ্ছে আমার গত উইক থেকে জাস্ট হচ্ছে আমি আইডিয়াটা বের করেছি, রিসার্চ করে বের করেছিলাম। আর তৃতীয়টা হচ্ছে আমার একটা টিম আছে, যেটা হচ্ছে স্যার MBA করা একজনও আছে। ওটা হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম করতে যাচ্ছি, যেটা আমাদের লোকাল মুদি শপগুলো আছে, এটাকে হচ্ছে আমরা অনলাইনে কনভার্ট করতে চাচ্ছি। টোটাল আইডিয়াটা আমার, অ্যান্ড হচ্ছে আমি একটা টিম বিল্ড করেছিলাম থ্রু আউট দ্য লিঙ্কডইন। আমি জাস্ট হচ্ছে আমার যে আইডিয়াটা ছিল ওটার জন্য একটা ড্রাফট করেছিলাম, করে হচ্ছে ওনাদের কাছে থ্রো করছিলাম, করে আমি জিজ্ঞেস করেছিলাম যে হচ্ছে আমার এই সেক্টরটাতে আপনার একটু হেল্প প্রয়োজন, জাস্ট হচ্ছে আমার আইডিয়াটা দেখেন এটা কি ঠিক আছে কিনা। তখন উনি বললো যে ইন্টারেস্টিং, আমি তো হচ্ছে তোমার আইডিয়াটা ভালো। তখন আমি ওনাকে অ্যাপ্রোচ করছিলাম যে হচ্ছে ভাইয়া বা হচ্ছে আমার এই সেক্টরটা খালি আছে, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? তো আমি এভাবে একটা টিম বিল্ড করেছিলাম, যেখানে হচ্ছে টোটাল 7 জন আছে, সবাই গ্রাজুয়েটেড, ইভেন একজন MBA করা আছে, 2 জন হচ্ছে বুয়েট থেকে একজন MSc করতেছে, আর একজন হচ্ছে CSC কমপ্লিট করছিল। তো ওনা আমাদের বাংলাদেশের টপ মোস্টেড কয়েকটা কোম্পানিতেই আছে। জাস্ট হচ্ছে ওই টিমটাকেও হচ্ছে আমার আইডিয়াতে ওনারা কাজ করছে, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, 3টা স্যার। সো আমি যেটা বলবো, এগেন কোনো রাইট আনসার বলে কিছু নেই, এবং হতে পারে আমি জাস্ট একটা থট প্রসেস হিসেবে বলতে পারি যে কীভাবে চুজ করবেন। জেনারেলি লাস্ট যে অপশানটা আপনি বললেন, যেখানে গ্রসারি শপের ডেলিভারি হচ্ছে এমন একটা এক্সারসাইজ যেখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ফান্ডিং লাগে, কারণ এখানে আপনি মার্জিন খুব একটা বেশি কখনো পাবেন না। যেমন যে জন্যে বাংলাদেশ এই মুহূর্তে সহজ বা ফুড পান্ডা বা অন্যান্য যে ক্যাটেগরিগুলো আছে, ম্যাসিভ অ্যামাউন্ট, এটা হচ্ছে ফান্ডামেন্টালি হাই মার্জিন, লো মার্জিন, হাই থ্রুপুট ব্যবসা। এবং এই ব্যবসাটাকে স্কেল করতে হলে, একটা সার্টেন স্কেলে যদি যাইতে হয়, যে ধরনের কাজ করতে হয়, সেটা লার্জ ফান্ডিং ছাড়া করা প্রায় অসম্ভব। সেই জন্য সারা পৃথিবীতে যারা এই কাজগুলো করছে, যেমন ভারতে এই কাজটা করে ফ্লিপকার্ট, ওইখানে 2 জন, আপনার মতো 2 জন স্টুডেন্ট, সচিন বানসাল এবং M বানসাল, দুজনে IIT দিল্লির ছাত্র ছিল, এবং আমার সঙ্গে কলিগ হিসেবে কাজ করেছে। যে সচিন বানসাল তার থেকে 1 বছরের সিনিয়র ছিল IIT দিল্লিতে। রাইট সময় তার কাছে একটা ফান্ডিং এসছে, সে স্কেল করতে পেরেছে, ওরা ব্যাঙ্গালোরে এই কাজটা করতে আস্তে 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 সেই ব্যবসাটা এখন বিশাল স্তরে পূর্ণ। কিন্তু প্রবাবিলিটি অফ ফেলিয়ার ইন গ্রসারি ডেলিভারি ইজ হাই, কোয়াইট হাই।
এটা আমার ব্যক্তিগত মতামত। এগেন আনসার্স মে ভেরি। স্যার আমি হচ্ছে আসলে ক্লিয়ার করে বলি না যে হচ্ছে আমি কোন সেক্টরটা নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে গ্রোসারি আইটেমটা আমরা প্রোভাইড করব না, এটা গ্রোসারি আইটেমটা হচ্ছে আমাদের লোকাল যে মুদি শপগুলো আছে তারা প্রোভাইড করবে, আমরা জাস্ট মিডলম্যান অ্যাজ এ সার্ভিস হিসেবে আমরা তাদের সাথে কানেক্ট করব। এন্ড এটা হবে হচ্ছে স্যার একেবারে সাপ্লায়ার মানে থেকে ওন নয়, মানে total একটা yes, sir. ইনভেন্টরিটা আপনার নয়, No, sir. মার্কেট প্লেস মডেল, মার্কেট প্লেস মডেল। সো এনিওয়ে, গ্রোসারি স্পেস ইজ আ কমপ্লেক্স স্পেস। এর মানে এগেন সাকসেসফুল মার্কেট প্লেস মডেলস, বাট লেট পিপল টক টু ইউ। ক্যালিগ্রাফি ইজ আ স্পেশালাইজড এরিয়া, এবং আপনি তো জানেন, হয়তো শুনেছেন যে সীমিত নলেজ থেকে আমি বলতে পারি যে অ্যাপেলের ডিজাইনটা এত সুন্দর, তার কারণ হচ্ছে স্টিভ জবস ওয়াজ, এটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন অলরেডি। ইট সাউন্ডস ইন্টারেস্টিং, ইউনিক। আমি বলবো প্রথম যে এরিয়াটা, সেটায় একটা সুযোগ আছে কিনা আমি জানি না, কারণ শুজে ব্র্যান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু ইউ ক্যান বিকাম আ সাপ্লায়ার টু আ পাওয়ারফুল ব্র্যান্ড সাচ অ্যাজ বাটা অর অ্যাপেক্স। সেখানে আপনার মার্জিন হবে কম। আপনি এখন যেটা করছেন, এই জুতোটা কি আপনি বিক্রি করছেন? ব্র্যান্ডিং তো ওই আপারগুলো বা লোয়ারগুলো যারা বানায়, ওটা কি আপনারা কিনেন না আপনারাই বানাচ্ছেন? ওটা সবটাই আপনারা। ইটস এ ইন্টারেস্টিং স্পেস। ব্র্যান্ডিংটা একটু ইম্পর্টেন্ট। আপনি কি একটা স্পেসিফিক জায়গায় বিক্রি করেন হয়তো, নাকি এটা পুরোটাই অনলাইনে? তো ইউনিট ইকোনমিক্সটা দেখেছেন, মানে পার ইউনিটে বিক্রি করে আপনার প্রফিট হচ্ছে না লাভ হচ্ছে? মানে এটা স্যার ভ্যারি করে, মানে হচ্ছে টাইমের উপরে ভ্যারি করে যে হচ্ছে কখন দিচ্ছি। আর যদি আমি হচ্ছে ওভারঅল বলি, তখন হচ্ছে আমাদের প্রফিটটা আমরা যে এক্সপেকটেশন থাকে সেটা ফিল আপ করে। নাসির সাহেব এটা বলবেন। আমার মনে হয় এখানে একটা সুযোগ আছে, যদি কোনো কারণে ফর সাম রিজন এটা আপনার সাকসেসফুল না হয়, ইউ ক্যান পিভট টু বিইং আ সাপ্লায়ার টু আ পাওয়ারফুল ব্র্যান্ড লাইক বাটা অ্যান্ড আদার্স, যারা আমি যতদূর জানি দে আর অলওয়েজ লুকিং ফর সামবডি। সো অত্যন্ত ব্যক্তিগত মতামত, কিন্তু অ্যানালিটিক্যালি আপনার কয়েকটা জিনিস দেখা উচিত। একটা হলো মার্কেটটা স্যাচুরেটেড কিনা, মার্কেটে কম্পিটিশন কত বেশি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইউনিট ইকোনমিক্স, মানে একটা জুতো বিক্রি করে বা একটা প্রোডাক্ট সেল করে এইখানে সাকসেসফুলি মার্জিনটা কামানো সম্ভব কিনা। এটা অনেক ব্যবসায় সব কস্ট কনসিডার করে পরে অনেক সময় এই ব্যবসায় ইউনিট ইকোনমিক্স পজিটিভ থাকে না। তো সেই অ্যানালিসিসটা আমার মনে হয় যথেষ্ট ইম্পর্টেন্ট, রিস্ক ছাড়াও। ব্যাক টু বিজনেস। আসসালামু আলাইকুম স্যার, আমি স্বর্ণা, ইনোভেশন আর এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট, ফার্স্ট সেমিস্টার। তো আমার ড্রিম হচ্ছে সফল সিইও হওয়া। তো সিইও টপিকেই আমার প্রশ্ন, আমার 3টা প্রশ্ন। সফল সিইও হওয়ার জন্য সঠিক গুণাবলীগুলো কি হতে পারে একটা? আর রিসেন্টলি আমাদের হচ্ছে একটা প্রজেক্ট শেষ হয়েছে, তো সেইখানে আমাকে লিডার দেওয়া হয়েছিল। তো যখন আমি লিডার ছিলাম, তো তখন আমি দেখলাম যে আমার নেতৃত্ব দেওয়ার দক্ষতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা মানে খুবই কম। তো এটা আমরা জানি যে সিইও হতে গেলে এগুলা মানে লাগে আর কি। তো এটা আমি কিভাবে আরো বৃদ্ধি করতে পারি, এটা হচ্ছে এই 3টা প্রশ্ন আমার। স্যার এটার উপর সুনির্দিষ্ট স্যারের উত্তর চাই। সরি, বসেন স্যার, বসে কথা। না, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডিসকাশন। একটা আমি বলবো জিনিস হলো, অনেক সময় সিওদের যখন ইভ্যালুয়েশন হয়, এটা একটু কেরিয়ারের পরের দিকে বলছি, সেখানে বই দেখা বা কাগজ দেখা, কোনো কিছু দেখে জবাব দেওয়ার সুযোগটা কম থাকে। ধরেন আপনি একটা জরুরি মিটিংয়ে আছেন, ব্যাংকের লোন নিতে গেছেন, এমডি সাহেব ডিএমডি সাহেবের সঙ্গে একটা রুমের ভিতরে আছেন, একটা জরুরি আলোচনা চলছে, বা আপনার বোর্ডকে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন।
যে ব্যাংকের লোন নিতে গেছেন তারা আপনার ব্যবসা সম্বন্ধে নানা রকম প্রশ্ন করছে, বা বোর্ডের সঙ্গে যখন আছে তারা নানা রকম আপনাকে প্রশ্ন করছে। ওই সময় আপনি কিন্তু কোনো কাগজপত্র দেখতে পারবেন না, সমস্ত কিছু জবাব আমাদের মেমারি থেকে দিতে হবে। আপনাদের মধ্যে কতজনের মেমারি অত্যন্ত ভালো এবং আঙ্কিক মেমারি? আপনার ফ্যাক্টরির কত স্কোয়ার ফিট, এখানে কতজন লোক কাজ করে, গত 3 বছর টার্নওভার কত ছিল, গ্রস মার্জিন কত ছিল, প্রফিট কত ছিল, পরপর পরপর প্রশ্ন আসছে। আঙ্কিক হিসেবে এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে। আপনাদের কতজনের মেমারি ভালো? হাত তোলেন দেখি। মেমারি ভালো। সো কখনো কখনো এন্টারপ্রেনারকেও এই ধরনের ইস্যু ফেস করতে হয়। সো ইট ইজ সারপ্রাইজিং স্কিল অফ আ সিইও টু হ্যাভ আ গুড মেমারি, বিশেষ করে নাম্বারের মেমারি। মেন প্রোডাক্ট, মেন এই ওই সেই, আপনার কি? আচ্ছা, উনি ভালো মেমারি। ওকে, এইটা একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার আমি বলবো। দ্বিতীয় হচ্ছে রিলেটেড টু এর আগের প্রশ্নটা উনি যেটা করলেন, আপনি বললেন যে আমি ভালো লিডার নই। এটা আপনার কেন মনে হচ্ছে? আমার মনে হয় আপনার উপলব্ধি হচ্ছে যে আমি ভালো লিডার নই। কেন এটা আপনার মনে হচ্ছে? কারণ আমি যখন সিদ্ধান্ত নিচ্ছিলাম তখন মানে অনেক ভুল হয়েছিল ওটার মধ্যে, এবং আমার মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আসলে 90%ই সবসময় আর কি ভুল হয়, বা খারাপ ভালো সিদ্ধান্ত নিতে পারি না। তো এগুলোর জন্য হচ্ছে আমার মনে হয়েছিল। নো ইস্যুস। আপনার আত্ম উপলব্ধি আছে, ইটস এ গুড থিং। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, এই সময় আপনারা কিন্তু সবাই পিয়ার, অল অফ ইউ আর কিন্তু পিয়ার্স। আপনারা সবাই স্টুডেন্ট, আপনিও স্টুডেন্ট, উনিও স্টুডেন্ট। এই সিচুয়েশানে দেখবেন সবাই আপনাকে চ্যালেঞ্জ করবে এবং প্রশ্ন করবে। আপনি যখন, বলতে খারাপ লাগে, ইউ ক্যান বিকাম প্রেসিডেন্ট অফ দি মোস্ট পাওয়ারফুল নেশন ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট হ্যাভিং মেনি স্কিলস। এটা আর কিছু বললাম না। এই উত্তরটা খুব সুন্দর হয়েছে, ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, আপনারা যদি ব্যক্তিগত জিনিস শোনেন, ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি দিনের শেষে একটা মোটা ফাইল দেয়া হয় যেটা আপনাকে পড়তে হবে, শত শত পাতা, কখনো কখনো হাজার হাজার পাতা। ওনারা তো দিনটা তাড়াতাড়ি শেষ করে, গান সাপারটা আগে খায়। 6টা সাড়ে 6টার মধ্যে উনি ওনার পার্সোনাল ইয়েতে চলে যেতেন এবং অনেক রাত অবধি এটা উনি পড়তেন, যাতে পরের মিটিংয়ে উনি এটা সাকসেসফুলি জিনিসটা বুঝতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প ইজ নোন টু বি আ ভেরি পুয়ার রিডার, very very poor reader, but he has enormous confidence. মিলিটারি জেনারেলরা বসে আছে বলে আপনারা কিচ্ছু জানেন না, আমি আপনাকে বলছি কি করতে হয়। তারা সেই কথাটা শুনছে। তো আমি বলবো এটা যে আপনার আত্ম উপলব্ধি হচ্ছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আসতে হবে। যখন আমি এই পজিশনে থাকবো, আপনার সামনে যেই হোক না কেন, সে ব্যাংকের এমডি হইতে পারে, অন্য কিছু, আমি প্রস্তুতি নেব, কিন্তু আই অ্যাম অ্যাজ গুড অর বেটার দ্যান দ্যাট পারসন। এইটা কিন্তু আবার আমি আপনার বলছি, একটা অদ্ভুত কথা আছে, কথাটা একটু সংস্কৃত এবং এটা দক্ষিণ এশিয়ার জন্য খুবই প্রযোজ্য। বিদ্যা দদাতি বিনয়ম। আপনি যত পড়াশোনা করবেন, ইউ উইল বিকাম লেস কনফিডেন্ট, কেননা আপনি জানবেন যে আমি অনেক জিনিস আমি জানি না। এটা আমার জন্য প্রযোজ্য, অ্যাজ আ IIM পাস আউট বলেন বা যাই বলেন, এটা আমার জন্য প্রযোজ্য। সেই জন্য অনেক সময়, যার কথা উনি বিশেষভাবে বললেন, ক্লাস 5 পাস, এবং আমি কেয়ার করি না কোনো কিছু রয়েছে, আমি, এবং তার ইনস্টিংক্ট। সো এই কনফিডেন্সটা কিন্তু অটোমেটিক্যালি আপনার আসবে না, এটা আত্ম উপলব্ধির মধ্যেই এটা আপনার আসবে। আই অ্যাম অ্যাজ গুড অর আই অ্যাম বেটার অ্যাজ এম। এর মধ্যে যত পড়াশোনা করবেন, যত ডেটা থাকবে, যত কিছু থাকবে। থার্ড, জাস্ট একটা প্যারামিটার, এর মধ্যে অনেক জিনিস আছে, এর মধ্যে সব ভিতরে আমি যাচ্ছি না। কনফ্লিক্টিং জিনিস আছে। জেনারেলি হচ্ছে যে আপনারা কতজন কনফ্লিক্ট পছন্দ করেন? ঝগড়া, পুরো কে ফান্ড করেছে, ফাউন্ডার কারা এবং ফাইন্যান্সিয়ার কারা, সমস্ত ডিটেল আপনি পাবেন। আপনারা সারপ্রাইজড হবেন যে ইন্দোনেশিয়ার গোজেক, যেটা হচ্ছে একটা মেজর লোকাল মোবিলিটি স্টার্টআপ, তাতে যারা ইনভেস্ট করেছে তারা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিকে ইনভেস্ট করেছে। অনেক অনেক কাজ হচ্ছে, বহু কাজ হচ্ছে,
এবং ভবিষ্যতে এই কাজটা আরও বাড়বে। জি, crunchbase.com, crunchbase.com। ক্রাঞ্চবেস, ধরেন আপনি ক্রাঞ্চবেসে গিয়ে উবেরের এখানে অনেক সিরিজ হয়, তো প্রথম যেটা বলে সিড, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, সিরিজ ডি, সিরিজ ই, অল দ্য ওয়ে আপ টু সিরিজ জি ফান্ডিং হয়। ডিফারেন্ট ফান্ডিং লেভেল হয়, ফান্ডিংয়ের মানে স্টেজ আছে। সমস্ত স্টেজের ডিটেল আপনারা পাবেন, এমনকি শপআপ বা সহজ বা সেবা XYZ এরও ডিটেল এই ওয়েবসাইটে আপনারা পাবেন। থ্যাংক ইউ।